এই জনপ্লবনে আমরা আমাদের অবস্থা অলমোস্ট টাইট, বাট হ্যাঁ চলতে হবে। পাঁচ সাবধান। এখানে এসে পুণ্য অর্জন করা নট আ ম্যাটার অফ জোক, এটা প্রচণ্ড কষ্টকর। অনেক 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 মানে হাঁটা আছে, অনেক অনেক হাঁটার পর্ব আছে, তবে হ্যাঁ মনে ইচ্ছা থাকলে সব করা যায়। এইটুকু আমি আজও মানি, কালও মানতাম, আর আগামী দিনও মানবো। তো গাইস আমরা এসে পৌঁছেছি হচ্ছে প্রয়াগরাজ স্টেশনে ফাইনালি। তো এটুকু বলি, প্রায় 5 ঘন্টা হেঁটে প্রয়াগরাজ স্টেশনে এসেছি। তো হে গাইস, ভেরি গুড মর্নিং টু ইউ। গুড মর্নিং বলছি এই কারণে অলমোস্ট ভোর 4টে হতে চললো তার জন্য। অ্যান্ড আমরা ঠিক হেঁটে চলেছি আমাদের ত্রিবেণী সঙ্গমের দিকে। তো আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে কিভাবে আমরা রাজধানী এক্সপ্রেসে চেপে প্রয়াগরাজে এসছি, অ্যান্ড রাজধানী এক্সপ্রেসের যাত্রার যা যা ডিটেলস ছিল সেগুলো শেয়ার করেছি। তো এই ব্লগে আমরা শেয়ার করব যে কিভাবে আমরা স্নান করলাম আর কি করলাম, সেগুলো দেখতে পাবে। তো দেখতে থাকো। আমরা প্রয়াগরাজ স্টেশনে নেবে হাঁটতে শুরু করে দিয়েছিলাম, যেদিকে সব ভিড় আর কি হাঁটতে ছিল সেই জায়গাটা দিয়েই আমরা হাঁটছিলাম সব। আমরাও বেসিক্যালি অতটা জানতাম না কোন দিকে যেতে হবে, কিন্তু ভিড় যেদিকে এগোচ্ছিল আমরা সেদিকে এগোচ্ছিলাম, এরকমই করছিলাম। তো এগিয়ে অনেকটা যাওয়ার পরে তারপরে যেটা আমরা নোটিস করি যে একটা পর্যায়ের পর থেকে না টোটো চলছিল, টোটো আর অটো চলছিল। তো যেহেতু সেই সময় অনেকটা ভোর আর কি, ভোর 4টে 4:30 বাজে সেই সময়টা, তো সেই জন্য টোটো আর অটোটা ওই সময়টা চলছিল। তো এই সময়টা আর কি আমরা কিছুটা লাকি ছিলাম যে কিছুটা পর্যন্ত আমরা মানে টোটো বা অটোর সার্ভিস আমরা নিতে পারছিলাম। তো এখানে মানে রাজ আর বাবা মিলে আর কি টোটো আর অটো মানে চেক করছিল যে কে যাবে, কীরকম বাজেট, একটু বার্গেনিং করতে হচ্ছিল, বিকজ বুঝতেই পারছো ওরা সবই রেট বাড়িয়ে রেখেছিল। তো যাই হোক আমরা উঠে পড়েছি টোটোতে। টোটোতে উঠে আমরা মোটামুটি 5 কিলোমিটার বা 6 কিলোমিটার পর্যন্ত আমরা গেছিলাম, যেটা চুঙ্গির মোড় বলে, সেই পর্যন্ত টোটো আমাদের পৌঁছে দিয়েছিল। তারপরে আমাদের কিন্তু পুরো স্ট্রেচটা পুরোটাই হাঁটতে হয়েছিল। তো এই তোমরা দেখতে থাকো যে আমরা কিভাবে আর কি এরপরে পৌঁছেছি। বলছে এখানে এটাই নাকি চুঙ্গির মোড়। ফাইনালি আমরা এসে পৌঁছলাম চুঙ্গির মোড়ে। এবার চুঙ্গির মোড় থেকে না মানে প্রয়াগরাজ সঙ্গমের ডিস্টেন্স হয় হিসাব মতো, মানে সঙ্গমে ঢোকার আগ পর্যন্ত 3.5 কিলোমিটারের ওপরে হয় মোটামুটি। আর সঙ্গমের বাকিটা যে মানে একদম ত্রিবেণী সঙ্গম পর্যন্ত আরও মোটামুটি 5.5-6 কিলোমিটার মতো হাঁটতে হয়। তো সেখানে দাঁড়িয়ে সব মিলিয়ে তোমরা যদি হিসাব করো 8 থেকে 10 কিলোমিটার তো আমরা ওই সময়টায় হেঁটেছি। তো দিনটা ছিল মকর সংক্রান্তির দিন। মকর সংক্রান্তির ভোরবেলায় আমরা এসে পৌঁছাই প্রয়াগরাজে, আর আমাদের ইচ্ছেই ছিল মকর সংক্রান্তি স্নান করার। আমরা অলরেডি প্রায় 2-2.5 কিলোমিটার হেঁটে চলে এসেছি। আরও 2 কিলোমিটার মতো হাঁটতে হচ্ছে, মানে হাঁটতে হবে, কিছু করার নেই, সবাই হাঁটছে, আমার আশেপাশে সবাই হাঁটছে এই যে। তো হাঁটাটাই একমাত্র এখানে উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য নেই। হেঁটে হেঁটে তারপরে ভগবানের দরজায় পৌঁছতে হবে। তো চলো যাওয়া যাক। তো এই যে এখানে বললাম না যে 2 কিলোমিটার হেঁটে এসেছি, 2
কিলোমিটার আরও হাঁটবো, তখনও পর্যন্ত কিলোমিটারের হিসাবটা ঠিক করে পাচ্ছিলাম না। তো পুরো সিনারিওটা পরে গিয়ে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল হয়েছিল। তো তখনও পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম না এক্স্যাক্টলি কত কিলোমিটার হাঁটতে হবে। তো এখানে একটা জায়গা ছিল, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা না অ্যাকচুয়ালি ইনক্লাইন করতে হচ্ছিলো, মানে ওপর দিকে উঠতে হচ্ছিলো। রাস্তাটা অনেকটা উপর, মানে ব্রিজ হয় না, ব্রিজের মতো ছিল। এখান থেকে রাস্তা দেখো, এটা নিচের দিকে নেমে যাচ্ছে, রাস্তা দেখো। এটা হচ্ছে কচ্ছপ দুয়ার। এই গেটটাকে বলছে কচ্ছপ দুয়ার। আর সামনের দিক থেকে দেখো জনপ্লাবন বলা যায় এটাকে। এই জনপ্লাবনে আমরা, আমাদের অবস্থা অলমোস্ট টাইট, বাট হ্যাঁ চলতে হবে। সেই ব্রিজটা, সেটা হচ্ছে বারাণসীর দিকে যাচ্ছে। এই হচ্ছে ফ্লাইওভারটা, আর এই হচ্ছে আমাদের কচ্ছপ দুয়ার, যেদিকে আমরা এগিয়ে চলেছি। এই হচ্ছে গাইস, এটা হচ্ছে নন্দীর দুয়ার। এখানে কোনো একটা আখাড়া বেরিয়েছে স্নানের উদ্দেশ্যে। এই পর্যায়ে না আমরা অনেকটা পরিমাণে, প্রায় অলমোস্ট এখানে 6 কিলোমিটার মতো অলরেডি হাঁটা হয়ে গিয়েছিল। এই পর্যায়ে কিছুটা আসার পরে আমরা এই যাত্রা দেখতে পাই, যেখানে সাধু সন্তরা আর কি স্নানের দিকে এগোচ্ছিলেন। এটা একটা আখাড়া থেকে আর কি অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছিল। আর ঠিক এই পর্যায়ের পর থেকেই কিন্তু এতটা পরিমাণে গ্যাদারিং বেড়ে যায় একটা জায়গায় এসে, এতটা পরিমাণে ক্রাউডের প্রেশার চলে আসে। আমরা সব মোবাইল, আমাদের যা যা গ্যাজেট ছিল হাতে, সব আমরা ঢুকিয়ে দিই। তো ব্যাগের ভেতরে আর কিচ্ছু বের করার মতো অবস্থা ছিল না। ভিডিওগুলো পর্যন্ত আমরা ঠিক করে নিতে পারিনি আর কি। যেটুকু নিয়েছি আর কি, সেটুকু আর কি মানে প্রায় অনেকটাই কষ্ট করে নিয়েছি। তো সেটা তোমরা বুঝতেই পারবে, ভিডিওটা অনেকটাই মানে অতটাই ঠিক না আর কি। জলটা সরিয়ে নাও, পায়ে পরিষ্কার করে নাও। হ্যাঁ, মাথা জল ডুবিয়ে নাও, মাথা ডুবিয়ে নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সাতবার एक बार उतर जाओगे ना, उसके बाद नहीं लगेगा, अब नहीं लगेगा। রাত দিচ্ছে, রাত সাঁতরি ফটাফট। হ্যাঁ, করো। वो सीधा जाओगे, दाओ पड़ा।
বলি কা পাকড়া আমি ছিলাম প্রথমে, এবার থার্ড সেকেন্ড এন্ড থার্ড হচ্ছে মা আর বাবা ছিল, আর এখন আমি। পা সাবধান। এই পা ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে দেবে। পা সাবধান। ঠিক এই যে এক্সপ্রেশনটা দেখলে, এটার কারণ হচ্ছে জলটা মারাত্মক পরিমাণে ঠান্ডা। মানে এত ঠান্ডা না, মানে যেটুকু অংশ জলের নিচে আমার শরীরে রয়েছে সেটুকু অংশ মনে হচ্ছে কেটে যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, এরকম অবস্থা লাগছিলো। তো কিছু করার নেই, ওর মধ্যেই স্নান করতে হয়েছে। আর স্নান করার পরে কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না যতটা মানে জলের মধ্যে লাগছিল। তো স্নান ওর মধ্যেই করে উঠেছি, ওঠার পর অতটাও লাগছিল না ঠান্ডা যতটা জলের নিচে। মানে আমি তো লিটারেলি মানে হাঁপাচ্ছি আর কি, আমার মানে কেমন একটা ইয়ে লাগছিল এত ঠান্ডার মধ্যে। তো ফার্স্টে রাত স্নান করেছিল, তারপরে রাত চেঞ্জ করতে করতে এর মধ্যেই রাজকে আর কি জামা কাপড় বের করে দিচ্ছিলাম। এর মধ্যে মা বাবা এসে স্নান করে গেছে, এর জন্য আর শ্যুটটা নেওয়া হয়নি মা বাবা স্নানের, কিন্তু ওরা একসঙ্গে এসে স্নান করে গেছে। তারপরে এসে মা বাবা চেঞ্জ করছিল, আর ততক্ষণে রাজের চেঞ্জ করা হয়ে গিয়েছিল, আর আমি এসে স্নান করছিলাম, তাই রাজ শ্যুট করছিল। এইভাবেই করতে হচ্ছিলো, কিছু করার নেই। ক্রাউড এত বেশি ছিল, একজনকে আর কি মানে একজন বা দুজনকে আর কি লাগেজের জায়গাটা আর কি দেখতে হচ্ছিল। ওখানে একটা জায়গা আর কি জাস্ট একটা প্লাস্টিক পেতে আমরা আর কি ব্যাগগুলো রেখে ওখানে স্নান করছিলাম। আর চেঞ্জিং রুম তো ছিলই, তো সেখানে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। তো স্নান করে উঠে আমরা পুজো করেছিলাম, যেরকম এখানে দেখছো, এখানে মা গঙ্গার উদ্দেশ্যে আর সূর্য দেবতার উদ্দেশ্যে আমি জল দান করছি। তো তারপরে আমরা সরস্বতী নদীর উদ্দেশ্যে মা আর আমি মিলে দুধও দান করেছিলাম, মানে দুধ দিয়েও পুজো সেরেছিলাম। বাকি তো গঙ্গা পূজন করেছি। তো আমাদের স্নান করা ফাইনালি কমপ্লিট, আমাদের সবার স্নান করা হয়ে গেছে, সবাই রেডি হয়ে এখন মা আর আমি পুজো করতে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি রাজ এখানে শুটিং করছে, আর বাবা আমাদের লাগেজের দায়িত্বে দাঁড়িয়ে আছে ওখানে, কারণ এত ক্রাউড, লাগেজ ছেড়ে যাওয়ার কোনো অপশান নেই আমাদের কাছে। তো যাই হোক, এখানে গঙ্গা পূজন করলাম ফার্স্টে। ওখানেই মোমবাতি, ফুল, আর মানে মোমবাতি ইন দ্য সেন্স প্রদীপ, ফুল আর ধূপ পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে আবার ওখানেই দুধ পাওয়া যাচ্ছিলো, একজন বিক্রি করছিলেন, তো ওখান থেকে দুধ নিয়ে সরস্বতী নদীর উদ্দেশ্যে, বলে সরস্বতী নদীর কে নাকি পুজো করার জন্য দুধ দিতে হয়, যেটা আমরা গঙ্গা পূজন করি সেরকমই সরস্বতী নদী পূজনের জন্য দুধ দিতে হয়, সেটাই বলে। তো আমরা সরস্বতী নদীকে সেইভাবেই পুজো করেছি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা না শ্যুট করার জন্য পুরো একদম পাকাপোক্তভাবে ব্যবস্থা করে গেছিলাম, ক্যামেরা থেকে শুরু করে আমাদের মানে গ্যাজেট যা যা দরকার সব নিয়ে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো সিঙ্গেল এই একটা ফোন ছাড়া আমরা কিচ্ছু বের করতে পারিনি, এত ক্রাউড ছিল। অ্যান্ড বেসিক্যালি আমরা একদম কুম্ভমেলার প্রথম দিন হিসাব মতো প্রথম দিনেই গেছিলাম, মকর সংক্রান্তির দিন 13ই জানুয়ারি 2025 সেই দিনকে গেছিলাম। সেই দিনকে না এত কিছু আপডেট ছিল না আমাদের কাছে। এখন তোমরা অনেক রিলস, ভিডিও অনেক কিছু দেখতে পাচ্ছ, কিন্তু তখন ওই সময় এত কিছু ছিল না আমাদের কাছে, আমরা জানতাম না। তো সেই জন্য আমরা আমাদের মতো আর কি গেছি, যে অত গ্যাজেট নিয়ে, গ্যাজেটের জন্য আমাদের হাঁটতেও সত্যি কথা খুব কষ্ট হয়েছে। কিন্তু যদি একটুখানি বুঝতে পারতাম যে নিয়ে খুব একটা লাভ নেই, কারণ বেরই করতে পারবো না, কারণ সবার জীবনে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড ইউটিউব বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে কোনো সেরকম ভিডিও পাচ্ছিলাম না, তো আমাদের এক্সপিরিয়েন্স খুবই কম ছিল, আমাদের জ্ঞানও খুব কম ছিল এই বিষয়ে। তো নিয়ে তো গেছিলাম, সেগুলো
নিয়ে হাঁটতে যে কী কষ্ট হয়েছে আমরাই জানি। তো যাই হোক, আমাদের শুধু এই সিঙ্গেল ফোন দিয়ে আমরা শ্যুট করতে হয়েছে, বাকি আর কিচ্ছু করতে পারিনি। তো এইভাবে আমরা এখানে পুজো সেরে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে এগিয়ে গিয়েছিলাম। সকাল সকাল স্নান করে এখানে পুজো দেওয়া হয়ে গেছে মা গঙ্গার কাছে। ফুল আর প্রদীপ ঝেলে আর ধূপকাঠি দেখিয়ে পুজো দিলাম, মা একটু ফলও দিল। তো এই হচ্ছে ব্যাপার। মহাদেব প্রভু, আমরা এই মুহূর্তে এখনো পর্যন্ত আছি মহাকুম্ভে। 2025-এর মহাকুম্ভ 12 বছর পরে পরে কুম্ভ হয়। এটা 12 বছর 12 বার হওয়ার পরে যে 12 বছর, সেই 12 বছরের কুম্ভে সবাই স্নান করছে, আমরা স্নান করছি। প্রয়াগরাজে আছে এই মুহূর্তে গঙ্গা, যমুনা এবং সরস্বতী তিন নদীরই মিলনের সঙ্গম স্তম। বাট সবথেকে বড় কথা হচ্ছে ভগবানের দুয়ারে আমরা এসেছি এবং এখান থেকে আমরা বেরোবো। চলো যাওয়া যাক, কারণ এরপরে কি হবে, আমাদেরকে ট্রেনের টিকিট বুক করতে হবে, আদারওয়াইজ আমরা ঠিক সময় পৌঁছতে পারবো না। লেটস গো। তো গাইস, যেটা আরেকটা কথা বলছিলাম যে এখানে এসে পুণ্য অর্জন করা নট আ ম্যাটার অফ জোক। এটা প্রচণ্ড কষ্টকর, অনেক 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 মানে হাঁটা আছে, অনেক অনেক হাঁটার পর্ব আছে। তবে হ্যাঁ, মনে ইচ্ছা থাকলে সব করা যায়। এইটুকু আমি আজও মানি, কালও মানতাম, আগামী দিনও মানবো। তো চলো সব গুছিয়ে বেরোনো যাক। ওখানে পেছনে সব গোছাচ্ছে, বুঝেছো তো। তো আমি একটু ফাঁকি মেরে দিলাম আর কি ভিডিও বানানোর চক্করে। চলো বেরোতে হবে। এই মুহূর্তে কোন দিকে যাবো জানি না, যাচ্ছে একদিকে। এদিক দিয়ে হর হর মহাদেব। সবাইকে শুভ কুম্ভ 2025। আপনাদের সবার জন্য সময় ভালো যায়, টাইম যেন ভালো যায়। যদি বলি এখানকার পরিকাঠামো কেমন ছিল, তো আমরা বলবো পরিকাঠামো অসাধারণ ছিল। আমরা রাত্রিবেলা অনেক রাত্রে এসেছি, এখানে 3টের সময় নেমেছি। তা সত্ত্বেও এখানে আসার পর থেকে মনে হয়নি একদমও যে মানে ভটকে যাচ্ছি বা কিছু হচ্ছি। পরিকাঠামো যথেষ্ট ভালো ছিল, স্নানের জায়গাও ভালো ছিল। এক কথায় বলতে গেলে অসাধারণ পরিকাঠামো। পরিকাঠামো কেমন লাগলো একদি? ঠিকঠাক, আমার বেশ ভালো লেগেছে, পরিকাঠামো ভালো ছিল। প্রচুর পরিমাণে লোক, কোটি 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 লোক, কিন্তু যদি দেখতে যাই ঠিকঠাক ভালো ভালো যথেষ্ট ভালো। তো ফাইনালি আমরা স্নান সেরে ঠিক এই সঙ্গমের যে জায়গাটা আছে, মানে একদম নদীর আশপাশের যে এলাকাটা, সেটাকে ছেড়ে মেইন রোডের দিকে এগিয়ে চলেছি। অ্যান্ড এগোতে এগোতে আমি বারবার করে বলছিলাম যে আমার খুব ইচ্ছে ছিল লেটে হুয়ে হনুমানজির মন্দির দর্শন করা, কিন্তু সেক্ষেত্রে আমাদের সেদিনকে আমরা যেখানে ছিলাম সেখান থেকে লেটে হুয়ে হনুমানজির মন্দির মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার মধ্যে ছিল। কিন্তু 2 থেকে 2.5 কিলোমিটার সেই মুহূর্তে এক্সট্রা হাঁটা মানে হচ্ছে আমাদের কাছে বিশাল ব্যাপার ছিল, কারণ আমাদের কাছে প্রচণ্ড লাগেজ ছিল। আমরা অ্যাকচুয়ালি এতটুকু বুঝতে পারিনি যে আমরা কোথাও স্টে করবো না, আমরা ওই সেম ডেতে রিটার্ন করবো। এগুলো আমাদের কাছে সত্যি কোনো প্ল্যানে ছিল না, নাহলে এইসব লাগেজ নিয়ে যাওয়ার কোনো মানেই ছিল না। আর সবচেয়ে মোর ওভার আমাদের কাছে গ্যাজেটের প্রচণ্ড ভার ছিল। তো যাই হোক, এই ভাবতে আমি মন খারাপ করে আর কি আসছিলাম, কি যাবো কি যাবো না। তার মধ্যেই হঠাৎ দেখলাম অ্যানাউন্স করছে যে লেটে হুয়ে হনুমানজির যে বড় পুরোহিত জি আছেন, উনি অ্যানাউন্স করছেন যে মানে ওনার তরফ থেকে আর কি ডিসিশন নেওয়ানো হয়েছে যে এত বেশি ক্রাউড হয়ে গেছে, তার জন্য ওই দিনকের জন্য লেটে হুয়ে হনুমানজির মন্দির বন্ধ থাকবে দর্শনের জন্য। তো আমরা যখন এটা শুনতে পাই আর কি অ্যানাউন্সমেন্টটা, তখন তার কোনো প্রয়োজনই নেই যে ওদিকে যাওয়ার, তার জন্য আর যাইও নি। আমরা আর কি এগিয়ে চলেছি স্টেশনের দিকে। তো আমরা ভেবেছিলাম যে আসার পথে আর কি টোটো বা অটো সার্ভিস পেয়ে গেছিলাম, তো যাওয়ার পথে বোধহয় কিছুটা এগোলে বোধহয় 3-4 কিলোমিটার হাঁটলে বোধহয় কিছুটা পাবো। বাট উই ওয়ার টোটালি রং। মানে আমরা
আমরা হাঁটতে হাঁটতে যতবারই পুলিশদের জিজ্ঞাসা করছিলাম যে টোটো বা অটো সার্ভিস কোথা থেকে পাবো স্যার, আর কতটা, তো ওনারা কিন্তু কোনো সময় আর কি আমাদেরকে ডিরেক্ট বলছিলেন না যে পাবেনই না। ওনারা বলছে এই তো একটু আগে হেঁটে যান, এই তো 10 মিনিট হেঁটে যান, এই তো 5 মিনিট হেঁটে যান, মানে তাহলেই পেয়ে যাবেন। প্রত্যেকেই সেম কথা। মানে পরে যেটা বুঝলাম এটা বলার কারণ হচ্ছে বিকজ আমাদের হয়তো ওই মুহূর্তে যদি বলে দেয় আর আমরা যদি জানতে পারি যে আমাদের আরও 15 কিলোমিটার হাঁটতে হবে, সেক্ষেত্রে হয়তো যে কোনো মানুষ না মেন্টালি গিভ আপ করে দেয়। তো আমরা ওই আশায় 5 মিনিট 10 মিনিট আশায় অনেকটা হেঁটে গেছি। যদিও আমাদের স্টেশনে ঢোকার আরও 5-6 কিলোমিটার আগে আমরা বুঝে গেছিলাম যে এবার আমাদের পুরোটাই হাঁটতে হবে, আর এনারা যা বলছে সেটা মোটামুটি ঠিক নয়। তো যাই হোক, আমরা হেঁটে চলেছি, আর হেঁটে এটাই আমি তোমাদের জানাছিলাম। এগেন আমাদের মাইক কাজ করছিল না যে কি হয়েছিল না হয়েছিল, তো যাই হোক সেগুলো তো আমি আগেই বলে দিয়েছি। তো এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম, আর আমাদের টিকিট কাটতে হতো বিকজ আমাদের আসার কোনো টিকিটের কনফার্মেশন ছিল না। তো টিকিট যেটা পাবো তৎকালে কাটার কথা ছিল, আর ওখানে নেটওয়ার্ক কাজ করছিল না বলে আমি আরও তাড়াহুড়ো করে ওই জায়গাটা থেকে বেরোচ্ছিলাম যে আমরা যেন টিকিট কাটতে পারি। আমরা এসে পৌঁছেছি হচ্ছে প্রয়াগরাজ স্টেশনে ফাইনালি। বাকি কথা তো আর বলা হয়নি, পরে বলবো। অনেক কথাই বলার আছে, বাকি শুধু একটু কথা নাও, অনেক কথাই বলার আছে, সেগুলো পরে বলবো। তো এটুকু বলি, প্রায় 5 ঘন্টা হেঁটে প্রয়াগরাজ স্টেশনে এসেছি। পায়ের অবস্থা খুব খারাপ। এখানে এসে স্প্রে করলাম পায়ের, মানে স্প্রেগুলো হয় না পায়ে ব্যথা লাগলে সেগুলো। যাই হোক, বাকি কথা, যদি ট্রেনের টিকিট এখনও কনফার্ম হয়নি, বাকি জানি না কী হবে না হবে। যদি সেরকম ভালো কিছু পাই, ট্রেন বা ট্রেনে বসার জায়গা পাই, তাহলে কথা হবে, আর আদারওয়াইজ নয়তো হয়তো বাড়িতে গিয়ে কথা হবে। তো অনেক কথাই বলার আছে, অবশ্যই বলবো, শেয়ার করবো সঙ্গে থেকে। আমরা এইভাবে বসে রয়েছি, এখানে রাজ, এখানে বাবা, এখানে মা, সবারই অবস্থা খারাপ আর কি সিচুয়েশন। আমি এই যে পা নিয়ে বসে আছি, পায়ে অলরেডি স্প্রে করে দিয়েছি, ভিক্স লাগিয়ে নিয়েছি মাথায়, আর মাথায় যন্ত্রণাও করছে। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, যা তা অবস্থা চলছে। তো যাই হোক, সবই পরে বলবো গুছিয়ে। তো ফাইনালি আমরা স্টেশনে উপস্থিত হওয়ার পরে যেটা দেখতে পাই, সব ট্রেন লেটে চলছে। তো বেসিক্যালি হয়েছিল এটাই যে আমাদের প্রথম যে ট্রেনের টিকিটটা আমরা কেটেছিলাম বাড়িতে বসে, সেটা তো ক্যান্সেল করে দিয়েছিলাম, কারণ ওটা কনফার্মেশনের কোনো চান্স ছিল না। তারপরে আমরা এখানে এসে যে টিকিটটা কেটেছিলাম সেটারও কোনো কনফার্মেশন আসেনি, সেটা একদম ক্যান্সেল ছিল। তো আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। এরপরে কিভাবে বাড়ি ফিরলাম, আমাদের কোনো ট্রেন আমরা পেলাম কিনা, টিকিট কনফার্ম হলো কিনা, এগুলো জানার জন্য কিন্তু পরের ভিডিওটাতে চোখ রাখতে হবে। অ্যান্ড খুব শিগগিরই আসছে পরের ভিডিওটা। অ্যান্ড ততক্ষণের জন্য এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।